আসসালামু আলাইকুম। আজ 11 জুলাই 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশকে দুর্দান্ত সুখবর দিল সৌদি আরব। ইরানের পরমাণু কেন্দ্র নিয়ে মার্কিন গণমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য। ভারতের বিদ্রোহী নেতাকে বিপ্লবী বলায় বিতর্কে আসামের মুখ্যমন্ত্রী। এবার বিস্তারিত। বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের জন্য ভ্রমণ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব। দেশটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের আওতায় ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা চালু করেছে, যার মাধ্যমে রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই ভিসা সবকিছুই একসঙ্গে বুক করা যাবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। শুক্রবার গালফ নিউজের প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব প্রাথমিকভাবে এই নতুন ভিসা প্যাকেজ কর্মসূচির জন্য 7টি দেশকে নির্বাচন করেছে। এসব দেশের নাগরিকরা একটি সমন্বিত ভ্রমণ বুকিংয়ের অংশ হিসেবে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবে। প্রাথমিক পর্যায়ে এই সুবিধা পাচ্ছেন মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকরা। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের জন্য এ সেবা চালু করা হবে। নতুন কর্মসূচির আওতায় একটি বুকিংয়ের মাধ্যমে ভ্রমণকারীরা পুরো সফরের ব্যবস্থা সম্পন্ন করতে পারবেন। এতে রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন জমা দেওয়া বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজ কেনার 48 ঘন্টার মধ্যেই ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং সম্পন্ন করার পর ভ্রমণকারীরা ইমেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র পেয়ে যাবেন। গালফ নিউজের তথ্য অনুযায়ী বর্তমানে রিজার্ভাল ও আল মোসাফ এই দুটি ট্রাভেল এজেন্সি এ পরিষেবা দেওয়ার অনুমতি পেয়েছে। ভিসার মেয়াদ হবে 3 মাস। এই ভিসায় একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং 2 দিন থেকে সর্বোচ্চ 88 দিন পর্যন্ত অবস্থানের সুযোগ থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম 2 দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে 4000 সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য আরও 1000 সৌদি রিয়াল যোগ হবে। ভিসা প্রদান ও ভ্রমণ বীমা সহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে 402.21 সৌদি রিয়াল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় মাথায় ঝুলছে। দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার চরম আশঙ্কা, এমনকি প্রাণহানির ঝুঁকিও রয়েছে। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে এক অবিশ্বাস্য ও মেগা ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বর মাসেই তিনি সশরীরে বাংলাদেশে ফিরবেন এবং আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া 1 ঘন্টার এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য নিজেই খোলাসা করেছেন শেখ হাসিনা। গত মাসে দ্য ওয়ালকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন শেখ হাসিনা। সেই সাক্ষাৎকারেও তিনি দেশে ফেরার কথা জানিয়েছিলেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, ওরা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবু আমাকে ফিরতেই হবে। আমার দলের নেতাকর্মীদের উপর ভয়াবহ অত্যাচার চলছে। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটি আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত মিশে আছে। হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে জেল খাটতে তার বিন্দুমাত্র ভয় নেই। এর আগেও 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে কারাবাস করতে হয়েছিল এবং সেখান থেকে ফিরে 2008 এর নির্বাচনে জিতে তিনি ক্ষমতায় এসেছিলেন। আদালতের কাঠগড়াতে প্রমাণ হবে প্রহসন। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় শোনায়। এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ প্রহসন বলে দাবি করেছেন তিনি। হাসিনার কথায় তিনি আইনি পথেই এই লড়াই চালাতে চান এবং আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যই হলো এই মামলার পেছনের আসল রাজনৈতিক ষড়যন্ত্র মানুষের সামনে আনা। হাসিনার এই মেগা রিটার্ন প্ল্যানে তার সঙ্গে ফিরতে পারেন তার জমানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও, যার বিরুদ্ধেও বাংলাদেশে ফাঁসির রায় রয়েছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার চিঠি পাঠাচ্ছে। এ প্রসঙ্গে ঢাকা ও নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা দিয়েছে হাসিনা। বলেন, ওরা আমাকে ফেরততে চাইছে, কিন্তু আমাকে পাঠানোর প্রয়োজন নেই, আমি নিজেই ফিরে যাব। এই বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি বলেও দাবি করেন। বর্তমানে ভারতে অবস্থান করলেও ওপার বাংলার রাজনীতিতে যে তিনি এখনও ছড়ি ঘোরাচ্ছেন তাও স্পষ্ট করে দিয়েছেন হাসিনা। রয়টার্সকে তিনি জানিয়েছেন, ভারতে বসেই তিনি অনলাইনে বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 125টি আসনের নেতাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল বৈঠক করছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজও আড়াল থেকে
জোর কদমে চলছে। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য এখনও অত্যন্ত সতর্কভাবে পা ফেলছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনটি সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতার মধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ঢাকার বর্তমান নতুন সরকারের সঙ্গে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতেও ভারত আগ্রহী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি শিবির করায় তাকে আমরা সংগঠনে নেইনি। তিনি শুক্রবার একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে একথা বলেন। পাটোয়ারির অতীত রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে গণ অধিকার পরিষদ সভাপতি নূর বলেন, ব্যাচমেট হিসেবে আমি যতদূর জানতাম নাসিরুদ্দিন পাটোয়ারি ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবিরের সঙ্গে ছিলেন। তখন শিবিরকে টর্চার করা হতো। বিশ্ববিদ্যালয়ে তিনি তার পরিচয় গোপন করে ঢুকেছিলেন জুনায়েদ সাকির ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে। যখন ছাত্র ফেডারেশন নেতারা বুঝতে পারেন তিনি শিবিরের সঙ্গে ইনভলভ, যখন ছাত্র ফেডারেশন থেকে তাকে অব্যাহতি দেবে, সেই জায়গা থেকে তিনি তখন সীমান্ত হত্যা নিয়ে কিছু মানববন্ধন করে পরিচিতি পান। পরে তিনি এবি পার্টির মঞ্জু ভাইদের সঙ্গে ঘুরেছেন, আমাদের সংগঠনেও জয়েন করতে চেয়েছেন, কিন্তু আমরা তখন বিভিন্ন সংগঠন চেঞ্জ করা মানুষ তো এক জায়গায় স্থির হবে না ভেবে গুরুত্ব দেইনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বলা চলে জুলাই আন্দোলনের পায়োনিয়ার আমরা, কিন্তু আমাদের এখান থেকে সাইড করে দিয়ে এই কতিপয় নতুন নেতৃত্বকে হাইলাইটস করে এমনভাবে তৈরি করা হলো যে তারা মাস্টার মাইন্ড, অথচ এখানে অনেক ছেলেপেলে আছে যাদের 5 আগস্টের আগে কোনোদিন একটা মিছিল মিটিংও দেখিনি। একক ব্যক্তি হিসেবে আমি এই আন্দোলনের লিডিং পর্যায় থেকে এই আন্দোলনটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি, আমি তো সবাইকে চিনি। নুরুল হক নূর আরও বলেন, যেমন আসিফ একেবারে শেষ পর্যন্ত একজন লড়াকু ছেলে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলেন। নাহিদ মাঝখানে অনেক নিষ্ক্রিয় ছিলেন। ডাকসু নির্বাচনের পরে ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বিমত ছিল, তিনি একটু নিষ্ক্রিয় ছিলেন, বাট তারও একটা পার্টিসিপেশন ছিল। পরে বিশাল বিশাল নেতা, এদের কোনো একটা মিছিলেও দেখি নাই। নূর কথা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির নাম উচ্চারণ করেন, তিনি তাকে নিয়ে ব্যঙ্গও করেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এখন যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি তো আমাদের ব্যাচমেট, অনেক বড় বড় বক্তব্য দেন, মানুষ তো ভাবে পীর উলিয়া উলিয়া বিশাল জাতীয় নেতা শেখ মুজিব। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোনোদিন একটা কোনো আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে আমরা তাকে পাইনি, যোগ করেন তিনি। এবারে জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের হাতে নিহত হলে যুক্তরাষ্ট্রের করণীয় কি হবে, এই নির্দেশনা ইতোমধ্যে দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গোয়েন্দার ইরানের এ ধরনের পরিকল্পনা সামনে আনার পর তিনি একথা জানালেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান তাকে গুপ্ত হত্যা করলে কি করতে হবে সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়ে রেখেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে কিছু ব্যানার ওড়ানো হয়েছিল। মূলত সেই প্রসঙ্গ টেনে তিনি একথা বলেন। মার্কিন ওই ট্যাবলয়েড পত্রিকাকে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি অনেক দিন ধরেই তাদের তালিকায় আছি, আমাদের এই বিষয়টা সামলাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তবে মূল বিষয়টা হলো আমি নির্দেশনা দিয়ে রেখেছি, যদি আমার কিছু হয় তবে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে যা তারা আগে কখনো দেখেনি। ট্রাম্প আরও বলেন, তেহরান বহু বছর ধরে তাকে মেরে ফেলতে চাইছে। শেষে তিনি বলেন, আমি আশা করি আপনারা আমার শূন্যতা অনুভব করবেন। এছাড়া নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে লক্ষ্য করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ট্রাম্প আরও লিখেছেন, ইরানে ইসলামী প্রজাতন্ত্রকে লক্ষ্য করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে ইরান সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট এই ক্ষেত্রে আমাকে হত্যা বা হত্যার চেষ্টা করার যে হুমকি দিয়েছে, তারা যদি সেটি বাস্তবায়নের চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি আরও বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ইতোমধ্যেই দেয়া হয়েছে, প্রয়োজনে মেয়াদ বাড়ানো হতে পারে, তবে অন্তত 1 বছরের জন্য মার্কিন সামরিক বাহিনী ইরানের সব এলাকায় সম্পূর্ণ ধ্বংসাত্মক হামলা চালাতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া চুক্তির শর্ত লঙ্ঘন করে ইরান তাদের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় নির্মাণ বা মেরামত করছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত কিছু স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত মাসে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের 14 দফার যে সমঝোতা স্মারক সই হয়েছিল তাতে পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। কিন্তু চুক্তির পরপরই নতুন এই তৎপরতা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি যৌথভাবে সাম্প্রতিক এসব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের
পারচিন এলাকায় অবস্থিত একটি স্থাপনায় পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক মজুত রয়েছে বলে ধারণা করা হয়। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলার আগের গুরুত্ব বিবেচনায় চারপাশে সুরক্ষার জন্য কংক্রিটের দেয়ালও তুলেছিল ইরান। তবে জুন ও জুলাই মাসে ধারণ করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান ওই স্থাপনাটি মেরামতের উদ্যোগ নিয়েছে। জুনে ধারণ করা ছবিতে হামলার কারণে সৃষ্ট গর্তগুলো অস্থায়ীভাবে ঢেকে রাখতে দেখা যায়, যা জুলাই মাসে জালের আচ্ছাদন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। অথচ এই পুরোটা সময় জুড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমঝোতা স্মারক কার্যকর ছিল। পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সন্দেহ থাকা আরেকটি স্থান হলো ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন। গত মাসে সমঝোতা স্মারক সই হওয়ার মাত্র কয়েকদিন পরে কিছু স্যাটেলাইট চিত্রে ওই এলাকার টানেলগুলোতে বেশ কিছু যানবাহনের সন্দেহজনক আনাগোনা দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে এটি স্পষ্টতই ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তির শর্তের লঙ্ঘন। পারমাণবিক স্থাপনার পাশাপাশি ইরান তাদের বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারও মেরামত শুরু করেছে বলে স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি তাদের মিত্র দেশগুলো ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে আসছে। তবে ইস্পাহান, ফোর্দো এবং নাতাঞ্জের মতো প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের কাজ শুরু হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে চুক্তির মাত্র কয়েকদিনের মধ্যেই স্যাটেলাইট চিত্রে ইরানের এই মেরামত তৎপরতা ধরা পড়ায় নতুন করে অবিশ্বাস ও উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের অব্যাহত হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত দেন। এরই ধারাবাহিকতায় ইসলামিক প্রজাতন্ত্রটির উপর নতুন করে হামলাও শুরু করেছে যুক্তরাষ্ট্র। এবার পড়শির খবর। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা পরেশ বড়ুয়াকে বিপ্লবীর সঙ্গে তুলনা করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিতর্ক তৈরি করেছেন। আসামের জনপ্রিয় প্রয়াত গায়ক জুবিন গর্গের একটি মুরাল ঘিরে বিতর্কের সূত্রপাত। গুয়াহাটিতে শিল্পীর একটি মুরালকে সরিয়ে দেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, তিনি শিল্পীর মুরাল অপসারণের কোনো নির্দেশ দেননি। তবে তা যারা মুছে দিয়েছেন তারা প্রকৃত অসমিয়া এটা বলে সার্টিফিকেট দিয়েছেন হিমন্ত। হিমন্তের ক্ষোভ, কেন চে গুয়েভার মতো বিপ্লবীর আদলে আঁকা হবে প্রয়াত শিল্পীকে? তাছাড়া যদি বিপ্লবীর ছবি আঁকতে হয় তাহলে উলফা প্রতিষ্ঠাতা পরেশ বড়ুয়ার আঁকা উচিত। শুক্রবার গুয়াহাটির গণেশপুরীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ নিয়ে মন্তব্য করেন হিমন্ত। তিনি জানান, এভাবে অন্যরকম করে জুবিনকে আঁকা যাবে না, কেবলমাত্র তার স্ত্রীর মনোনয়ন পাওয়া ছবি আঁকা যাবে। এদিকে ওই মুরালটি মুছে দিলেও একই শিল্পী সেখানে জুবিনের আরও একটি ছবি এঁকেছেন ইতোমধ্যেই। সেই ছবি নিয়ে অবশ্য কোনো আপত্তি নেই, কেননা সেখানে চে গুয়েভার ছায়া অদৃশ্য। অবশ্য পরিস্থিতি সামাল দিতে হিমন্ত জানিয়েছেন, থানায় দেয়া জবানবন্দিতে দুই চিত্রশিল্পী জানিয়েছেন মুরালটি দেখতে জুবিন গর্গের মতো না হওয়ায় তারা সেটি মুছে ফেলেছেন। সেই সঙ্গে তিনি যোগ করেন, এরা কিন্তু কোনো মুসলিম বা বাংলাদেশি মিয়া নন, বরং তারা অসমিয়া চিত্রশিল্পী। যে ঠিকাদার কাজটি নিয়েছিলেন তিনিও একজন অসমিয়া এবং তারা তিনজনই জুবিনের ভক্ত। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যারা নিরন্তরভাবে কাজ করে যাই তাদের মস্তিষ্ককে সতেজ এবং সচল রাখবার জন্যে বিশেষ সতর্কতা বা বিশেষ তদারকি করতে হয়। এখন মস্তিষ্ককে সতেজ এবং কর্মক্ষম রাখবার জন্যে চিকিৎসকরা বেশ কিছু খাবারের পরামর্শ দেন। সেই খাবারগুলো কি? আমি ধারাবাহিকভাবে নাম বলছি: ডার্ক চকলেট, আখরোট, বাদাম, টমেটো, দুধ জাতীয় খাবার, স্যামন বা সামুদ্রিক মাছ। এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার মস্তিষ্ক সচল রাখতে সহায়তা করবে। পাশাপাশি শাক জাতীয় খাবারের মধ্যে পালং শাক অত্যন্ত কার্যকরী মস্তিষ্ককে উদ্দীপনাময় রাখতে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা খাদ্যাভ্যাস গড়ে তুলি এবং মস্তিষ্ককে সচল রেখে আমাদের প্রয়োজনীয় বেশি বেশি কাজ করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।